হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের 6ষ্ঠ অধ্যায় শিলা ও মাটি থেকে যে তোমাদের পড়াটা রয়েছে সেটা ভালো করে পড়াবো, বোঝাবো এবং কি কি প্রশ্ন এখান থেকে সাজেশন প্রশ্ন হতে পারে যেগুলো পরীক্ষাতে আসতে চলেছে সেইগুলো আজকে আমি বলে দেবো। তাই তোমরা কিন্তু আমার এই ভিডিওটা চলাকালীন নিজেদের টেক্সট বুকটা খুলে বসবে এবং সাজেশন প্রশ্ন সহ পড়াটা ভালো করে বুঝে নেবে। তো চলো শুরু করছি। আর প্রত্যেকেই যে বাজারে ভিডিওটা দেখছো বই খুলে কিন্তু বসো, ঠিক আছে? 6 নম্বর অধ্যায় শিলা ও মাটি। দেখো তোমাদের প্রথম পাতাতে দেখো কিছুটা পড়া রয়েছে। চলে এসো একদম ঠিক নিচের দিকে। দেখো ব্লু কালার লেখা রয়েছে পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত। তাহলে পৃথিবীর উপরে তো যে আবরণটা দেখতে পাও সেটা কিন্তু শিলা দ্বারা গঠিত। আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থকে আমরা বলি শিলা। বোঝা গেল? তাহলে শিলা কিন্তু বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে। বোঝা গেল? এই শিলা বলতে কি বোঝায় এটা কিন্তু এখান থেকেই তোমাদের কোশ্চেনটা হয়ে যাবে। তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন কি পেলাম এখানে? শিলা কি? এর পরের পাতা দেখা রয়েছে বিভিন্ন ধরনের শিলা। বলছে জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা। অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবীটা কিন্তু একটা আগুনের গোলা ছিল। পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয় আগ্নেয়শিলা। বোঝা গেল? তো দেখলে এইভাবে আগ্নেয়শিলা সৃষ্টি হয়েছে বা তৈরি হয়। গ্রানাইট, ব্যাসাল্ট এই ধরনের শিলা। তাহলে যদি বলে কয়েকটা আগ্নেয়শিলার উদাহরণ দাও, লিখবে গ্রানাইট, ব্যাসাল্ট। বোঝা গেল? আগ্নেয়শিলা কঠিন, সহজে ভাঙে না। আগ্নেয়শিলা কি? কঠিন, খুব সহজে কিন্তু ভাঙে না। তারপরের শিলাটা কি? পাললিক শিলা। দেখো কিভাবে তৈরি হচ্ছে। বহু বছর ধরে আগ্নেয়শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাকর বালিতে পরিণত হয়। তাহলে এই পাললিক শিলা কিন্তু এই আগ্নেয়শিলা থেকে সৃষ্টি হচ্ছে। কিভাবে না, বহু বছর ধরে আগ্নেয়শিলাগুলো বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাকর বালিতে পরিণত হয়। পরে এগুলো নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়। মানে নদীর দ্বারা বা বায়ুর দ্বারা এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়ে সেগুলো আস্তে আস্তে সমুদ্রের নিচে গিয়ে স্তরে স্তরে জমা হয়। বহু বছর পরে শক্ত হয়ে তৈরি করে ওই পাললিক শিলা। যেরকম উদাহরণ কি? বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, এগুলো সবই কিন্তু পাললিক শিলার মধ্যে পড়ছে। তাহলে দেখো দুটো কোয়েশ্চেন পেয়ে গেলে। আগ্নেয়শিলা কি? উদাহরণ দাও। পাললিক শিলা কি? উদাহরণ দাও। বুঝতে পারছো? পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। তাহলে বৈশিষ্ট্য কি? খুব নরম হয়, সহজে ভেঙে যায়। বেলে পাথর বা কাদা পাথর দিয়ে ঘর বাড়ি তৈরি হয়। চুনা পাথর অনেক কাজে লাগে। সিমেন্ট, ইস্পাত কারখানায় চুনা পাথর ব্যবহার করা হয়। বোঝা গেল? এরপর চলে এসো রূপান্তরিত শিলা। তাহলে শিলা 3 প্রকার: আগ্নেয়শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয়শিলা দেখো, আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই শিলা সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধ করে। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল কিন্তু রূপান্তরিত শিলা অর্থাৎ মার্বেল দিয়ে তৈরি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। কোশ্চেন 1 নম্বরের জন্য আসতে পারে যে তাজমহল কোন শিলা দ্বারা গঠিত, তার নাম কি? উত্তর হবে রূপান্তরিত শিলা, যার নাম হচ্ছে মার্বেল। বুঝতে পারলাম? এই 3টে কোয়েশ্চেন খুব ভালো করে হাইলাইট করে রাখো এবং এটা কিন্তু বড় প্রশ্ন তো আসতে পারে। শিলা কি? শিলার প্রকারভেদ বর্ণনা করো। 5 নম্বরের জন্য আসতে পারে। তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট সিলেবাসে এই অধ্যায়টা রয়েছে। আর ভূগোল কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে 50-এ। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা তোমাদের 50-এ হবে প্রতিটা সাবজেক্ট। তাহলে বুঝতেই পারছো বড় কোয়েশ্চেন কিন্তু থাকবেই, সঙ্গে 2 নম্বর ও 3 নম্বরও থাকবে। বুঝতে পারলে? তাহলে আমি যেগুলো তোমাদের বলছি সেগুলো ভালো করে দাগিয়ে রাখো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই বক্সটা তোমরাই বলো, পলির স্তর জমা হয়ে কোন শিলা হয়? একটু আগেই বললাম পলির স্তর জমা হয়ে তৈরি হয়। দেখে নাও, পলির স্তর জমা হয়ে যেত শিলা তৈরি হয়, তার নাম হচ্ছে পাললিক শিলা। তাহলে এই বক্সে কি লিখবে? লিখবে পাললিক শিলা। ঠিক আছে? তারপরে বলেছে লাভা সঞ্চিত হয়ে কোন শিলা হয়? আগ্নেয় শিলা। আর ভূগর্ভের তাপে ও চাপে যে শিলা সৃষ্টি হয় তার নাম তোমরা একটু আগেই পড়লে, সেটা হচ্ছে পাললিক শিলা, এই রূপান্তরিত শিলা। ঠিক আছে? বুঝতে পারছো? তারপর দেখো রয়েছে খুব হালকা ও সহজে ভেঙে যায়। উত্তর কি হবে? পাললিক শিলা। খুব কঠিন, ক্ষয় প্রতিরোধকারী। উত্তর কি হবে? রূপান্তরিত শিলা। বুঝতে পারলে? তো এইগুলো তোমরা কিন্তু নিজেরাই করতে পারছো। এরপরে পাতে চলে এসো শিলা থেকে মাটি। তাহলে শিলা থেকে আবার মাটিও সৃষ্টি হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, পড়ছি। বইটা পুরনো বলে দাগানো আছে, তোমরা কিছু মনে করো না। পড়াটা বোঝাটাই তোমাদের কাজ, তাই পড়াটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে? নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে।
জানো তো এই কারণগুলোর জন্য শিলাটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। কখনো টুকরো শিলাগুলো ওখানেই পড়ে থাকে, আবার কখনো সেগুলো ওখান থেকে দূরে চলে যায়। আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে বাতাসের সঙ্গেও পাথরগুলো ভাঙতে ভাঙতে একটা সময় কি হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ভূপৃষ্ঠ ভেঙে যাওয়া ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলার এই চূর্ণ স্তরগুলোকেই বলা হয় রেগোলিথ। অর্থাৎ শিলার যে চূর্ণ চূর্ণ হয়ে ভেঙে যাচ্ছে সেই কণাগুলোকেই বলা হচ্ছে রেগোলিথ। রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় কি তৈরি হচ্ছে, মাটি তৈরি হচ্ছে। তাহলে আমরা যে সমস্ত মাটির উপরে বসবাস করছি, এই মাটিগুলো কিন্তু একদিনের তৈরি নয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই মাটির সৃষ্টি হতে কত বছর লেগেছিল। আশা করি তোমরা অনুমান করতে পারছো। তাহলে প্রথমে তো রেগুলিথ তৈরি হবে, সেটা হতেও কত বছর টাইম লেগে যায়, তারপর আবার মাটি তৈরি হবে। বুঝতে পারলে? তাহলে রেগুলিথকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, আশা করি তোমরা গুছিয়ে লিখতে পারবে। ঠিক আছে। শিলাগুলো যখন বিভিন্ন প্রাকৃতিক কারণে টুকরো টুকরো হয়ে যায় এবং প্রাকৃতিক বিভিন্ন বৃষ্টির দ্বারা, বায়ুর দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার পর সেগুলো আস্তে আস্তে কি তৈরি হয়, রেগুলিথ তৈরি হয়। বুঝতে পারলে? তাহলে এখানে প্রশ্ন হতে পারে রেগুলিথ কি, বা রেগুলিথ বা শিলা থেকে মাটি কিভাবে সৃষ্টি হচ্ছে, দুটো প্রশ্ন। ঠিক আছে। এরপর চলে এসো নিচের দিকে। মাটির সৃষ্টির নিয়ন্ত্রক গুলো কি কি, অর্থাৎ মাটি যে সৃষ্টি হচ্ছে তার জন্য কি কি লাগছে। প্রথমে রয়েছে শিলা। বলতে ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির উপর। তবে জলবায়ু, উদ্ভিদ ও মাটি তৈরিকে কিন্তু প্রভাবিত করে। অর্থাৎ জলবায়ু, উদ্ভিদও কিন্তু মাটি তৈরিতে কিন্তু প্রভাবিত করে শিলা ছাড়াও। ঠিক আছে। এরপর চলে আসে জলবায়ু। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। ঠিক আছে। জলবায়ু কিন্তু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উষ্ণ আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে থাকে। জীবজগৎ ও মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু পিঁপড়ে, কেঁচো, ছুঁচো, সাপ মাটিকে আলগা করে, ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। বুঝতে পেরেছো? মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। এইভাবেই কিন্তু কি হচ্ছে, মাটিটা সৃষ্টি হচ্ছে। এরপর তার পরের পাতা দেখা হচ্ছে সময়। মাটি একদিনে তৈরি হয় না, এটা তো তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় কখনো কখনো। মাটির দানা কি বলছে, মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। যেমন বেলে মাটির দানা মোটা হয়, তাহলে মোটা দানাগুলো বেলে মাটি। দানাগুলোর মধ্যে ফাঁক বেশি, জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে যায়। এবং নিজেরাও জানো যে মাটি 3 রকমের হয়, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, তাই না? তো বেলে মাটির বৈশিষ্ট্য কি বলছে, বেলে মাটির দানাগুলো মোটা মোটা হয়, জল ঢাললে খুব তাড়াতাড়ি কিন্তু জলটা টেনে নেয়। কৃষিকাজ সেরকম একটা ভালো হয় না। এরপরে আসি কাদা মাটির দানা সূক্ষ্ম বা এঁটেল মাটি। এখানে দানাগুলো খুব সূক্ষ্ম থাকে, দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে, জল শুকোতে চায় না, ফসল ভালো ফলে। আর দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে, জল, বাতাস, অন্যান্য উপাদান ঠিক মাত্রায় থাকে। সুতরাং এই মাটি ফসল ফলনের জন্য বেশ ভালো। অর্থাৎ আধা বালি, আধা তোমার কাদা, যেটা বলতে পারো গঙ্গার এলাকায় যে সমস্ত ধারগুলো থাকে সেইখানে এই ধরনের মাটিটা বেশিরভাগ দেখতে পাওয়া যায়, বালিও থাকে আবার কাদাও থাকে। বুঝতে পারলে? সেখানে ফসলটা সব থেকে বেশি ভালো হয়। বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমার মাটির প্রকারভেদ। এটাও তোমাদের পরীক্ষাতে আসতে পারে, মাটির প্রকারভেদ কি কি, বা মাটির প্রকারভেদ গুলোর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ঠিক আছে, পড়বে। তো তোমাদের শিলা ও মাটি অধ্যায় থেকে এই হলো পুরো পড়াটা এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো আমি তোমাদের বুঝিয়ে বললাম, সেগুলো মনোযোগ দিয়ে পড়ে যাও। আরেকবার করে পড়বে। আমার পড়ানোর শেষে তোমরা কিন্তু আরেকবার বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে তারপর বইটা বন্ধ করবে। দেখবে তোমাদের শিলা ও মাটি নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। আর যে সমস্ত প্রশ্ন এখান থেকে আসবে প্রতিটা প্রশ্ন তোমরা নিজেরাই গুছিয়ে লিখে আসতে পারবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। ওকে।